কোচ কাবরেরাকে বিদায় করতে হবে, তাকে দিয়ে আর হচ্ছে না। তার একাদশ গঠন, দল নির্বাচন, এমনকি কৌশল সব কিছুই খুবই খুবই বাজে অথবা দলের উপর একটা প্রভাব ফেলছে। সে কারণে দল জিততে পারছে না। আমার কাছে মনে হয় আরও বেশ কিছু কারণ রয়েছে যে কাবরেরাকে আমরা বিবেচনা করতে পারি বাদ দেওয়ার জন্য। তার অন্যতম কারণ হচ্ছে তার পরিসংখ্যান। সবচেয়ে বেশি ম্যাচ, মানে 2022 সালে বাংলাদেশ দলের সাথে যুক্ত হয়েছেন, এরপর সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনা করেছেন বা বাংলাদেশের ডাগ আউটে দাঁড়িয়েছেন, এবং সবচেয়ে বেশি ম্যাচ কিন্তু হেরেছে বাংলাদেশ দল তার অধীনে। এই যে 34টা ম্যাচ ছিল কোচ হিসেবে, সেই 34 ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র 9টা, হেরেছে 17টা। এই 17টা হার কিন্তু একটা কোচের অধীনে বাংলাদেশের সর্বোচ্চ ম্যাচে কোচ ছিলেন, সর্বোচ্চ হার বাংলাদেশের তিনি এনে দিয়েছেন। জয় মাত্র 9টা। এই 9 জয়ের মধ্যে আবার 3টা ভুটানের বিপক্ষে, 3টা মালদ্বীপের বিপক্ষে, 2টা কম্বোডিয়ার বিপক্ষে, একটা সিশেলসের বিপক্ষে, যে দলকে অনেকে চেনেন না। তার মানে একেবারেই পরিচিত যেই প্রতিপক্ষ রয়েছে, যাদের বিপক্ষে বাংলাদেশ দল সবসময় জিতত, তাদের বিপক্ষেই বাংলাদেশ দল জিতেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভুটানের বিপক্ষে বাংলাদেশ দল ইতিহাসে 2বারই হেরেছে, তার মধ্যে একবার হেরেছে এই কাবরেরার অধীনে। আরও একটা বিষয় আছে, প্রায় 38 বছর পর নেপালের বিপক্ষে বাংলাদেশ দল 3টে গোল হজম করেছে, সেটাও কিন্তু এই কাবরেরার অধীনেই। তার মানে এই পরিসংখ্যানগুলোও বলে যে শুধুমাত্র দল গঠন অথবা তার কৌশল নয়, তার যে দলকে সামনে নিয়ে যাওয়া, এগিয়ে নিয়ে যাওয়ার ভীষণটা, সেটাও খুব একটা ভালো নয়। বাংলাদেশ দলকে যে সামনে নিয়ে যাবেন সেটাও কিন্তু তার অধীনে ভালো হয়নি। একটা বড় বিষয় আসে, বাংলাদেশ দল অথবা এশিয়ার যে দলগুলো রয়েছে তাদের তো একটা লক্ষ্য থাকে, কোনো একটা ট্রফি। সেই দিক থেকে বাংলাদেশের লক্ষ্য কিন্তু সাব চ্যাম্পিয়নশিপ। যে সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ দল জিতবে, সেটাও তো প্রায় 22 বছর হয়ে গেছে যে এখনও সাব বাংলাদেশ দল জিততে পারে না। সেই লক্ষ্য ছিল, সেখানেও কিন্তু কাবরেরা ব্যর্থ। একবারই তার অধীনে বাংলাদেশ দল সাফ খেলেছে, সেখানে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ দল। এমনটা নয় যে খুব বেশি ডমিনেট করেছে এবং মানে ভাগ্যক্রমে বাংলাদেশ দল হেরে গেছে, মানে অনেক দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছে, তেমনটা তো নয় যে বাংলাদেশ দল ডিজার্ভ করতো। এমন দলও কিন্তু তৈরি করতে পারেনি। তার মানে যে ইতিহাসটা আছে, তাকে এই লং টাইম রাখা হয়েছে প্রায় 46 মাস, এবং তার যে পরিসংখ্যান বলছে, তার যে ভীষণটা বলছে, সামনের যে লক্ষ্যটা বলছে, সব কিছু মিলিয়ে বা নতুন প্লেয়ার তৈরি করার দিক দিয়ে কোথাও কিন্তু কাবরেরার নাম নেই। একটা কোচকে তো রাখা হয় কোনো একটা মিশনের জন্য, সেটাও কিন্তু সামনে নেই। আমরা শুধুমাত্র বলছি যে সিন্ডিকেট, শুধুমাত্র বলছি যে কোনো পছন্দের প্লেয়ারদের নিচ্ছেন, শুধু বলছি যে একাদশ নির্বাচনে ভুল করছেন, শুধু বলছি যে তাকে দিয়ে হবে না, তার কৌশল খুব খারাপ, শেষ মুহূর্তে গোল খাচ্ছে। এসব তো আমরা বলতেই পারি, এসব তো আমরা সহজে বলতে চাই, কিন্তু এই যে পরিসংখ্যানটা কথা বললাম, অতীত রেকর্ডটা বললাম, এটাই বড় একটা বিষয়। তাহলে কি এই যে বাংলাদেশ দল হংকংয়ের কাছে লাস্ট মিনিটে, লাস্ট সেকেন্ডের গোলকে হেরে গেল, এবারও যদি হংকংয়ের বিপক্ষে বড় ভুল করেন এবং বাংলাদেশ দল বড়ভাবে হেরে যায়, তাহলে কি তার চাকরি থাকবে? এই কথা হচ্ছে, অনেকেই বলছেন, বিশ্লেষকরা বলছেন যে যেহেতু মার্চ পর্যন্ত তার মেয়াদ রয়েছে সামনের বছরে, সেটা তো 100% শিওর যে মার্চের পর থাকবেন না। তাহলে এই ম্যাচে যদি হেরে যায় বাংলাদেশ দল, বাজেভাবে হেরে যায়, তাহলে কি থাকবে চাকরি কাবরেরার, নাকি এখানেই স্টপ করে দেবে বাফুফে? এটা দেখার অপেক্ষা। তবে সব দিক দিয়েই কথা উঠতে শুরু করেছে যে এই ম্যাচটাই কাবরেরার শেষ, যদি কাবরেরা ঠিকমতো একাদশ গঠন করতে না পারেন, তার কৌশল ঠিক না থাকে এবং ফলটা যদি ঠিক না আসে। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।